ওয়েল, আজকে তাহলে আমরা শুরু করছি হচ্ছে মেনলি আমাদের বেসিক কনসেপ্টে। একবার শুরু করবার আগে প্রথমে বলে দিই আমাদের কি কি টপিক কভার হয়ে গেছে, যাতে মাথায় তোমার সব কটা টপিক থাকে। একদম শুরুতে ছিল সিগনিফিকেন্ট ফিগার্স, তারপরে ছিল হচ্ছে 5টা ল অফ কেমিক্যাল কম্বিনেশন, 5টা ল ছিল। তারপরে ছিল হচ্ছে অ্যাভোগাড্রো হাইপোথিসিস, অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে ছিল অ্যাটম এবং মলিকুল, এদের মধ্যে কি ডিফারেন্সিয়েশন আছে। তারপরে ছিল অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর এবং মলিকুলার ওয়েট বা আণবিক ভর এবং এদের ক্যালকুলেশন কেমন করে করতে হয়। তারপরে ছিল হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বা গড় পারমাণবিক ভর। পারমাণবিক ভর ভগ্নাংশে বেরোয়, ফ্র্যাকশনে বেরোয় 35.5 ক্লোরিন, কেন এরকম হয় সেই ব্যাপারটা ছিল। তারপরে ছিল হচ্ছে আমাদের এগুলো হয়ে যাওয়ার পরে আমাদের কি ছিল, মোলের ধারণা। এবং মোলের ধারণা অনেকগুলো টার্ম ছিল, টার্মগুলো মনে করে দিচ্ছি। একটা হচ্ছে গ্রাম অ্যাটম, যেটা মানে হচ্ছে 1 মোল অ্যাটম। গ্রাম মলিকিউল মানে হচ্ছে 1 মোল মলিকিউল। গ্রাম আয়ন মানে 1 মোল আয়ন। মোলার মাস মানে 1 মোলের যা মাস। মোলার ভলিউম মানে 1 মোলের এসটিপিতে যা ভলিউম। এই টার্মগুলো ছিল এবং সেখান থেকে মোলের ব্যাপারে 3টে ধারণা তৈরি হয়েছিল। 1 মোল কোন সাবস্টেন্সের মাস বা ভর কত, অ্যাটম হলে কত, অ্যাটমিক মাস যতটা অত গ্রাম। মলিকুল হলে কত, মলিকুলার ওয়েট যতটা অত গ্রাম। অর্থাৎ 1 মোল কোন সাবস্টেন্সের ভর কত, তার পারমাণবিক ভর যত অত গ্রাম, বা তার আণবিক ভর যত অত গ্রাম। এটা হচ্ছে ভর হয়ে গেল। 1 মোল কোন সাবস্টেন্সের আয়তন কত, এসটিপিতে হবে, গ্যাস যদি হয় 22.4 লিটার। আর 1 মোল কোন সাবস্টেন্স, আয়ন হোক অ্যাটম হোক মলিকুল হোক, কতগুলো পার্টিকেল থাকবে, কতগুলো কণা থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যা, দ্যাট ইজ 6.023 বা 6.022 ইনটু 10⁻23 এতগুলো কণা সংখ্যা থাকবে। এবং এদের মধ্যে রিলেশনগুলো আমরা বিভিন্ন এলিমেন্ট কম্পাউন্ড ধরে ধরে স্টাডি করেছিলাম এবং তার সঙ্গে এই টার্মগুলোর মানে জেনেছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তার সেটা বের করার বিভিন্ন আমরা ফর্মুলা দেখেছিলাম যে কেমন করে তুল্যাঙ্ক ভার বের করতে হয়। তারপরে দেখেছিলাম এম্পিরিক্যাল ফর্মুলা স্থূল সংকেত এবং মলিকুলার ফর্মুলা আণবিক সংকেত, কেমন করে ওদের মধ্যে রিলেশনটা থাকে। দেন দেখেছিলাম স্টয়চিওমেট্রি এবং সেই ক্যালকুলেশনসটা। সেই ক্যালকুলেশনসের আজকে আমরা লিমিটিং রিয়েজেন্ট বলে একটা কনসেপ্ট আছে, সেটা একটু দেখে নেবো, দুটো তিনটে কেস স্টাডি করে নিই। তাই হেডিং দিয়ে আরেকবার স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, এটা হেডিং দিয়ে রাখ। দিয়ে আমরা দুটো কেস স্টাডি দেখবো। তার জন্য আমরা যে ইকুয়েশনটাকে নিচ্ছি সেই ইকুয়েশনটা হচ্ছে, এই ক্যালকুলেশন করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই ব্যালেন্সড ইকুয়েশন হতে হবে। সো আমরা এই ইকুয়েশনটাকে নিচ্ছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এখান থেকে তৈরি হচ্ছে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এখান থেকে তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়া। সো এটাকে প্রথমে ব্যালেন্স করি, ব্যালেন্স করলে এটা আসে 1 নাইট্রোজেন, এটা আসে 3 হাইড্রোজেন, তৈরি হয় 2 অ্যামোনিয়া। সবগুলো গ্যাসিয়াস সেন্সে আসে। আর যে নাম্বারগুলো এলো, যে নাম্বারগুলো ব্যালেন্সিং করার জন্য এলো, সেই নাম্বারগুলোকে বলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ওগুলো বেসিক্যালি মোল সংখ্যাকে নির্দেশ করে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি মোল। তাহলে মোল কত, এখানে বলতে পারি 1 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করছে 3 মোল হাইড্রোজেনের সঙ্গে, তৈরি হচ্ছে তাতে 2 মোল অ্যামোনিয়া। এটা বলতে পারি ইয়েস অর নো? বেশ, এবার এখান থেকে ভর বা মাসে যেতে চাই। ভর বা মাস কত হবে সেটা দেখতে চাই। তাহলে ভর বের করার জন্য আমরা জানি 1 মোলের ভর কেমন করে বেরোয়, তার মলিকুলার ওয়েট বা আণবিক ভর যত, দ্যাট মাচ। তাহলে আমরা আণবিক ভরগুলো একটু আলাদা করে দেখে নিই। আণবিক ভর জানো তোমরা, বাট স্টিল দেখে নিই। আণবিক ভর বা মলিকুলার ওয়েট, তাই তো? আণবিক ভর বা মলিকুলার ওয়েট কেমন করে ক্যালকুলেট করে? নাইট্রোজেন কত হবে, নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 14 ইনটু দুজন আছে, দ্যাট ইজ 28 হচ্ছে ওর আণবিক ভর। হাইড্রোজেন হচ্ছে 1 অ্যাটমিক ওয়েট ইনটু দুজন আছে, দ্যাট ইজ 2 হচ্ছে এর আণবিক ভর বা মলিকুলার ওয়েট। অ্যামোনিয়া হচ্ছে 14 একজন আছে আর 1 তিনজন আছে, দ্যাট ইজ 17, এটা হচ্ছে এর আণবিক ভর। তাহলে আণবিক ভরগুলো পেয়ে গেছি। আণবিক ভর মানে কত মোলের ভর? 1 মোলের ভর। তাহলে 1 মোলের ভর কত? 1 মোলের ভর যেটা আণবিক ভর, দ্যাট ইজ 28 গ্রাম। 3 মোলের ভর কত? আচ্ছা, 1 মোলের ভর হাইড্রোজেনের জন্য পেয়েছি 2 গ্রাম, তাহলে 3 মোলের ভর কত হবে? 3 ইনটু 2, দ্যাট ইজ 6 গ্রাম। আচ্ছা, আর 2 মোলের ভর কত? 1 মোলের ভর পেয়েছি আণবিক ভর 17 গ্রাম, তাহলে 2 মোলের ভর হবে 2 ইনটু 17, দ্যাট ইজ 34 গ্রাম। তাহলে ভরের হিসাব পাওয়া গেল। আচ্ছা, এবারে আয়তনের হিসাব চলে আসি। এসটিপি তে যদি ধরে নিই, আয়তনের হিসাব হচ্ছে এসটিপি, ভলিউম এসটিপি তে। এসটিপি তে 1 মোলের ভলিউম কত সেটা আমরা জানি। 1 মোল যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স, তার ভলিউম হচ্ছে 22.4 লিটার, যদি গ্যাসটা এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে থাকে। তাহলে আয়তন এসটিপি তে কত দাঁড়াচ্ছে? 1 মোলের আয়তন 22.4 লিটার। 3 মোলের আয়তন 3 ইনটু 22.4 লিটার, 67.2 লিটার। আর 2 মোলের আয়তন 2 ইনটু 22.4 লিটার, মানে 44.8 লিটার। ক্লিয়ার? ভরের হিসাব, আয়তনের হিসাব পুরোপুরি ক্লিয়ার।
এর উপরে দুটো কেস করবো, হেডিং দেবে কেস স্টাডি 1। কেস স্টাডি করবো যেখানে আমরা লিমিটিং রিএজেন্টের কনসেপ্টটা শিখবো। লিমিটিং রিএজেন্ট কাকে বলে, এগুলো কোনো বাংলা হয় না, এগুলো ইংরেজিতেই তোমাকে স্টাডি করতে হবে। লিমিটিং রিএজেন্ট, এই কেসটা পুরো ক্লিয়ার, হিসাবটা পুরো ক্লিয়ার। তাহলে লিমিটিং রিএজেন্টের প্রবলেমে আমরা কেস স্টাডি করব, ওই প্রবলেমটা বেস করে কেস 1 যাচ্ছি। আমাকে প্রথমটা ভরের বেসিসে করছি, মাসের বেসিসে। প্রথমটাতে আমাকে বলে দিচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমাকে বলো 56 গ্রাম নাইট্রোজেন নেওয়া হয়েছে। কত গ্রাম নাইট্রোজেন নেওয়া হয়েছে? 56 গ্রাম। তার সঙ্গে নেওয়া হয়েছে বলে দিলে হয়তো 18 গ্রাম হাইড্রোজেন নেওয়া হয়েছে। কোয়েশ্চেন করলো এদের মধ্যে রিঅ্যাক্ট করে যদি অ্যামোনিয়া তৈরি হয়, তাহলে প্রথম কোয়েশ্চেন অ্যামোনিয়া কত গ্রাম তৈরি হবে। সেকেন্ড কোয়েশ্চেন লিমিটিং রিএজেন্টটা কে, লিমিটিং রিএজেন্টটা কে। আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে এক্সেস বা অতিরিক্ত কে পড়ে থাকবে, এক্সেস বা অতিরিক্ত কে পড়ে থাকবে। এই তিনটে কোয়েশ্চেন করেছে। বলো বলো, বলছি তো ডিসকাস করবো তো। লিমিটিং রিএজেন্ট কে আর অতিরিক্ত কে পড়ে থাকবে, এই তিনটে কোয়েশ্চেন করেছে। তো আমাকে ভরের রেসপেক্টে প্রথমে আমরা নরমাল ইকুয়েশনটা কি বলছে বল। কত গ্রাম ইউজুয়ালি স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন থেকে পেয়েছিস, নাইট্রোজেন ইউজুয়ালি কত গ্রাম নিয়ে রিঅ্যাক্ট করি? 28 গ্রাম নাইট্রোজেন রিঅ্যাক্ট করি ইউজুয়ালি, ইয়েস অর নো? কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে? 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। তাতে কত গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়? 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়। একটু আগে আমরা নরমাল হিসাব দেখে এসেছি, রাইট? এই যে হিসাব, 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। এটা ইউজুয়াল, এই হিসাবেই এরা তৈরি করে, হ্যাঁ কিনা? এই হিসাবেই এরা কাজ করে, এই হিসাবে এরা রিঅ্যাক্ট করে, ইয়েস অর নো? তাহলে এই হিসাবেই এদের মধ্যে রিঅ্যাকশন চলছে, খুব ভালো কথা। আচ্ছা, রিঅ্যাকশন এবার যখন চলছে, এবার বল নাইট্রোজেন কত গ্রাম নেওয়া হয়েছে? মানে ডাবল নেওয়া হয়েছে, হ্যাঁ কিনা? এটা ডাবল, রাইট? তো তাহলে হাইড্রোজেন ডাবল লাগবে, ইয়েস অর নো? কত গ্রাম লাগবে? হাইড্রোজেন নিয়েছি কত গ্রাম? তাহলে 18 গ্রাম হাইড্রোজেন কি ইউজ হবে? কত গ্রাম হাইড্রোজেন ইউজ হবে? কারণ 18 গ্রাম হাইড্রোজেন কি ইউজ করতে গেলে আরো বেশি নাইট্রোজেন লাগতো এর থেকে, ইয়েস অর নো? কারণ 56 গ্রাম নাইট্রোজেন ম্যাক্সিমাম কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে? 12 গ্রামের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, হিসাব সেটাই বলছে। আমি যতই গাদা গাদা নিই না কেন, রিঅ্যাকশন হবে না। তাহলে সবগুলো ডাবল হয়ে গেলে এটা কত গ্রাম তৈরি হবে? 68 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে, হ্যাঁ কিনা? তাহলে প্রথম কোশ্চেন দিয়েছিল অ্যামোনিয়া কত গ্রাম তৈরি হবে, আনসার পাওয়া গেছে 68 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে এটার আনসার পাওয়া গেল 68 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়েছে। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে লিমিটিং রিএজেন্ট কি। লিমিটিং রিএজেন্ট হচ্ছে যে রিঅ্যাকশনে পুরোপুরি শেষ হয়ে গেছে। তো আমাকে শুভম বলবি এই রিঅ্যাকশনটাতে 56 গ্রাম নাইট্রোজেন থেকে কি কিছু অতিরিক্ত আছে, না 18 গ্রাম হাইড্রোজেন থেকে কিছু অতিরিক্ত আছে? কতটা অতিরিক্ত আছে? 6 গ্রাম। কিন্তু নাইট্রোজেন কি অতিরিক্ত আছে? যে পুরোপুরি শেষ হয়ে যায় কোন একটা রিঅ্যাকশনে তাকে বলে লিমিটিং রিএজেন্ট। তাহলে লিমিটিং রিএজেন্ট কে এখানে বল? এই নাইট্রোজেন, ওটাই তো পুরোপুরি শেষ হয়ে গেছে। তাহলে লিমিটিং রিএজেন্ট হচ্ছে যে পুরোপুরি শেষ হয়ে যায় রিঅ্যাকশন করতে গিয়ে। তাহলে লিমিটিং রিএজেন্ট কে দাঁড়ালো? নাইট্রোজেন গ্যাস, কারণ ওটা অতিরিক্ত নেই, পুরো শেষ হয়ে গেছে। তাহলে অতিরিক্ত কে আছে? অতিরিক্ত বা এক্সেস কত গ্রাম নিয়েছিলাম? 18, উড়ে গেছে 12, বাকি আছে 6 গ্রাম। তাহলে 6 গ্রাম হাইড্রোজেন অতিরিক্ত রয়ে গেছে। ক্লিয়ার? এবারে এখানে আরো দুটো তিনটে কোশ্চেন করতে পারতো। তাহলে অতিরিক্ত রয়ে গেছে হাইড্রোজেন 6 গ্রাম, লিমিটিং নিয়ে নাইট্রোজেন গ্যাস, রাইট? তাহলে এটা হয়ে গেল আমাদের যেটুকু চেয়েছিল। এখানে আরো দু একটা কোশ্চেন অ্যাড করছি। দেখো, বলতে পারতো যতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে ওই অ্যামোনিয়ার মোল কত বা আয়তন কত, ভলিউম কত। ভরটা তো পেয়েছি, কতটা অ্যামোনিয়া তৈরি হয়েছে? 68 গ্রাম। বলতেই পারতো ওর মোল কত, কত মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে, বা কত ভর অ্যামোনিয়া, কত ভলিউম আয়তন অ্যামোনিয়া তৈরি হয়েছে বলতে পারতো। তাহলে মোল বের করার ফর্মুলা কি? মোল বের করার ফর্মুলা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, তাই তো? এটাই তো মোল বের করার ফর্মুলা, প্রদত্ত ভর বাই আণবিক ভর বা গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। তাহলে বল অ্যামোনিয়ার ভর কত যেটা তৈরি হয়েছে? 68। তাহলে প্রদত্ত ভর কত? 68 বাই অ্যামোনিয়ার আণবিক ভর কত? একটু আগে দেখেছি 17 হচ্ছে আণবিক ভর। 68 বাই 17 করলে আসে 4 মোল। তাহলে অ্যামোনিয়া কত মোল তৈরি হলো? 4 মোল তৈরি হচ্ছে। গ্রামে বললে 68, বাট মোলে বললে প্রদত্ত ভর বাই আণবিক ভর 68 বাই 17, দ্যাট ইজ 4 মোল অ্যামোনিয়া। ক্লিয়ার? ওই অ্যামোনিয়ার ভলিউম চাই। 1 মোলের ভলিউম কত?
তাহলে 4 মোলের ভলিউম কত ইনটু 4, তাহলে ভলিউম হবে হচ্ছে 4 ইনটু 22.4 লিটার, যেটা আসবে 4 4 16, 4 2 8 রেখে 9, 4 2 8, 89.6 লিটার। তাহলে যে অ্যামোনিয়া তৈরি হয়েছে সেটা কিন্তু 68 গ্রাম, কিন্তু যদি মোলে চাইতো মোলেও বের করতে পারতাম, যদি আয়তনে চাইতো আয়তনও বের করতে পারতাম। একই রকম ভাবে বলতে পারে যে অতিরিক্ত হাইড্রোজেন রয়ে গেছে, ওই অতিরিক্ত হাইড্রোজেন কত মোল রয়ে গেছে, ইয়েস অতিরিক্ত হাইড্রোজেন কত মোল রয়ে গেছে, তাহলে এরও মোল বেরোতে প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর কত 6 গ্রাম, আণবিক ভর কত 2, তাই কি না, আণবিক ভর কত 2, তাহলে 6/2 মানে কত মোল, 3 মোল অতিরিক্ত রয়ে গেছে। ওই অতিরিক্ত হাইড্রোজেনের আয়তন কত, 3 ইনটু 22.4 লিটার, দ্যাট ইজ 67.2 লিটার। ক্লিয়ার? কেমন করে যা খুশি জিজ্ঞেস করুক না কেন, আমার কাছে হিসেব একবার পেয়ে গেছি মানে এখান থেকে যেদিকে ইচ্ছে যেতে পারি, হিসেব পেয়ে গেছি মানে যেদিকে ইচ্ছে যেতে পারি। আচ্ছা এবারে বুদ্ধি করে বল, ফাইনাল মিক্সচারে কোনো নাইট্রোজেন হয়ে গেছে, রিঅ্যাকশন হয়ে যাওয়ার পরে সব হয়ে গেছে, কোনো নাইট্রোজেন রয়ে গেছে, অ্যামোনিয়া রয়ে গেছে, অ্যামোনিয়া রয়ে নেই, অ্যামোনিয়া তৈরি হয়েছে রয়ে গেছে, আর অতিরিক্ত হাইড্রোজেন রয়ে গেছে। আচ্ছা অতিরিক্ত হাইড্রোজেন কত লিটার রয়ে গেছে, 67.2 লিটার। অ্যামোনিয়া কত লিটার তৈরি হয়েছে, ঠিক। তাহলে যদি বলতো ফাইনাল যে মিক্সচারটা তৈরি হলো ওখানে অ্যামোনিয়া গ্যাসও আছে হাইড্রোজেন গ্যাসও আছে, হ্যাঁ কি না, কিন্তু নাইট্রোজেন গ্যাস নেই, ওটা শেষ হয়ে গেছে, ফাইনাল মিক্সচারের টোটাল ভলিউম কত হবে, এইটা প্লাস এইটা। ক্লিয়ার? অর্থাৎ মনে রাখতে হবে ফাইনাল মিক্সচারে কিন্তু খালি অ্যামোনিয়া নেই, ফাইনাল মিক্সচারে অতিরিক্তটাও আছে, লিমিটিং রিয়েজেন্টটা নেই শুধু, কিন্তু ফাইনাল মিক্সচারে অতিরিক্তটাও আছে। ক্লিয়ার? এই কেসটা ক্লিয়ার, মাথায় ঢুকেছে পুরো? চল কেস 2 দেখে নিচ্ছি এটার উপরে, এটা ভরের রেসপেক্টে দেখলাম, এটা আয়তনের রেসপেক্টে দেখে নি, চল চেঞ্জ করবো, চেঞ্জ করবো, চল কেস নাম্বার 2 দেখছি। কেস 2 কি বলছে, ধর বলে দিয়েছে এরকম 11.2 লিটার নাইট্রোজেন গ্যাস নেওয়া হয়েছে, তার সঙ্গে 11.2 লিটার নাইট্রোজেন, তার সঙ্গে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়েছে। ওকে, আবার একইভাবে কোয়েশ্চেন করছে, এখানে কত লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে প্রথমে জানতে চেয়েছে, লিটারে জানতে চেয়েছে, এখন কত লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। সেকেন্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করছে অ্যাজ ইউজুয়াল লিমিটিং রিয়েজেন্টটা কে হবে, লিমিটিং রিয়েজেন্ট। থার্ড কোয়েশ্চেন করেছে ফাইনাল মিক্সচারের ভলিউম কত হবে, ফাইনাল মিক্সচারের টোটাল ভলিউম কত হবে, এটা থার্ড কোয়েশ্চেন করেছে। ওকে চল দেখা যাক তাহলে কেমন করে করব। ফাইনাল মিক্সচারের টোটাল ভলিউম কত এটা জানতে চেয়েছে, তাহলে ভলিউমের রেসপেক্টে হিসাবটা কি বলছে বল, 22.4 লিটার অ্যামোনিয়া রিঅ্যাক্ট করে কতজনের সঙ্গে, 67.2 লিটার হাইড্রোজেনের সঙ্গে, হ্যাঁ কি না, তাহলে তৈরি হয় কতটা অ্যামোনিয়া, 44.8 লিটার অ্যামোনিয়া তৈরি হয়। স্টয়চিওমেট্রিক হিসাব এটাই বলছি, ইয়েস অর নো, একবার চেক করে নেওয়া যাক ঠিক লিখলাম কিনা। স্টয়চিওমেট্রিক হিসাব এটাই বলছে, 22.4 লিটারের সঙ্গে 67.2 লিটার রিঅ্যাক্ট করে 44.8 লিটার তৈরি করে, খুব ভালো কথা, এটা স্টয়চিওমেট্রিক হিসাব বলছে। তাহলে বল এখন কি 22.4 লিটার অ্যামোনিয়া নিয়েছি না, তাতে হাফ নিয়েছি, তাহলে হাফ নিয়েছি 11.2 লিটার, মানে এখানে হাফ হয়ে গেছে, এখানে হচ্ছে হাফ হয়ে গেছে। তাহলে অ্যামোনিয়া যদি হাফ হয়ে যায় অন্যটাও হাফ হবে, তাহলে এটা হয়ে গেল 67.2 বাই 2 লিটার হাইড্রোজেন। ক্যালকুলেট করে বল কত হচ্ছে, 2 3 6, 33.6 লিটার হাইড্রোজেন। আচ্ছা এটাও হাফ হবে, এটাও হাফ হলে হয়ে যায় 22.4 লিটার। তাহলে এবার বল 11.2 লিটার অ্যামোনিয়া রিঅ্যাক্ট করার জন্য হাইড্রোজেন লাগছে কতটা, ভালো করে বলবি। 11.2 লিটার অ্যামোনিয়া, সরি অ্যামোনিয়া কেন, এটা নাইট্রোজেন হবে, সরি নাইট্রোজেন, বুদ্ধি করে বলবি। নাইট্রোজেন নিয়েছি কত, নাইট্রোজেন নিয়েছি কত 11.2, নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করার জন্য হাইড্রোজেন লাগছে কত 33.6। হাইড্রোজেন কি আছে আমার কাছে, তাহলে কে কম আছে, কম কি আছে, বেশি আছে। হাইড্রোজেন লাগছে কত, কম কি আছে, নাইট্রোজেন কম আছে। কি করে, নাইট্রোজেন কত নিয়েছি, আমার কাছে এটা তো নিয়েছি,
তাহলে এই হিসেবে যদি রিয়াকশন করতে হতো নাইট্রোজেনের কত লিটার নিয়েছি 11.2 লিটার 11.2 লিটার নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করার জন্য হাইড্রোজেন কত লাগছে আছে অতটা হাইড্রোজেন তাহলে কম কি আছে বেশি আছে কোত্থেকে বলছিস এইটা লাগছে আর আছে কত আরে নিয়েছি তো এইটা এটা তো হিসেব থেকে আসছে কিন্তু নিয়েছি তো ওইগুলো রিয়াকশন করার জন্য তাহলে হাইড্রোজেন কম আছে কিনা লাগছে কত হাইড্রোজেন 33.6 আছে কত হাইড্রোজেন 22.4 কম আছে কিনা হাইড্রোজেন তাহলে যে কম আছে ওই হতে চলেছে লিমিটিং রিয়েজেন্ট কারণ এই নাইট্রোজেনকে রিঅ্যাক্ট করাতে গেলে যা হাইড্রোজেন লাগছে আমার কাছে তো নেই তাহলে আমি কি এই রিঅ্যাকশনটা এইভাবে করতে পারবো অর্থাৎ এই ক্যালকুলেশনটা ধরে রিঅ্যাকশন চলবে না ক্লিয়ার কেন চলবে না ক্লিয়ার কারণ এই ক্যালকুলেশন ধরে যদি রিঅ্যাকশন করতে হয় তাহলে হাইড্রোজেন যা লাগতো আমার কাছে হাইড্রোজেন তার থেকে কম দেওয়া হয়েছে তাহলে যে কম আছে তাকে ধরে রিঅ্যাকশন করতে হবে তাহলে কম কি আছে বল তাহলে রিঅ্যাকশন করতে হবে হাইড্রোজেনকে ধরে হাইড্রোজেন কতটা আছে 22.4 লিটার বল ছিল কত হাইড্রোজেন 60 মানে এখানে হিসাব কি বলছে 67.2 লিটার হাইড্রোজেনের সঙ্গে 22.4 লিটার নাইট্রোজেন রিঅ্যাক্ট করে রাইট তাহলে 22.4 লিটার মানে 1/3 হচ্ছে হ্যাঁ কি না এর সঙ্গে রিঅ্যাক্ট করবে কত লিটার নাইট্রোজেন 22.4 বাই 3 লিটার নাইট্রোজেন রিঅ্যাক্ট করবে কারণ এটার সঙ্গে এটা 1/3 হয়ে গেছে তাহলে নাইট্রোজেনটাও 1/3 হতে হবে তাই তো তাতে অ্যামোনিয়া কতটা তৈরি হবে এটাও 1/3 হয়ে যাবে 44.8 বাই 3 লিটার অ্যামোনিয়া মাথায় ঢুকেছে কেমন করে হলো অর্থাৎ 11.2 লিটার নাইট্রোজেনকে পুরোপুরি রিঅ্যাক্ট করাতে গেলে যা হাইড্রোজেন লাগছে সেই হাইড্রোজেন আমাকে দেওয়া হয়নি তাহলে যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 22.4 লিটার তাহলে 22.4 লিটার হাইড্রোজেনকে নিয়ে রিঅ্যাক্ট করতে হবে দেখতে পাচ্ছি 67.2 থেকে 1/3 করলে 22.4 আসে তাহলে 22.4 এর 1/3 হবে আবার ওইদিকেও 44.8 এর 1/3 হবে মাথায় ঢুকেছে তাহলে এবার বল অ্যামোনিয়া কতটা তৈরি হলো ফাইনালি 44.8 বাই 3 দিস 5 লিটার ঠিক আছে ক্লিয়ার হয়েছে তো তাহলে অ্যামোনিয়া তৈরি হলো 44.3 বাই 3 লিটার করলে যেটা আসবে সেটাই হচ্ছে কত আসছে 44.8 কে ও হ্যাঁ 44.8 ঠিক 44.8 বাই 3 লিটার করলে যেটা আসছে দ্যাট মাচ অ্যামোনিয়া তৈরি হচ্ছে হ্যাঁ কি না বল এই এটা এত অ্যামোনিয়া তৈরি হচ্ছে আচ্ছা এই রিঅ্যাকশনে কে বল ইয়েস কে পুরোপুরি শেষ হয়ে গেছে নাইট্রোজেন শেষ হয়ে গেছে হাইড্রোজেন পুরোপুরি শেষ হয়ে গেছে মানে লিমিটিং রিয়েজেন্ট হাইড্রোজেন অতিরিক্ত কে আছে কতটা অতিরিক্ত নিয়েছিলাম 11.2 আর এটা উড়ে গেছে হ্যাঁ কিনা তাহলে অতিরিক্ত কত বের করো অতিরিক্ত হচ্ছে 11 অতিরিক্ত নাইট্রোজেন আছে 11.2 মাইনাস 22.4 বাই 3 দ্যাট ইজ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কত 33.6 মাইনাস 22.4 বাই 3 দ্যাট ইজ 11.2 বাই 3 লিটার নাইট্রোজেন অতিরিক্ত পড়ে আছে একবার চেক করুন আমি ঠিকঠাক করলাম কিনা বিয়োগটা 11.2 ছিল উড়ে গেছে 22.4 বাই 3 হ্যাঁ কিনা এতটা উড়ে গেছে কিনা সো 22.4 বাই 3 এতটা নাইট্রোজেন উড়ে গেছে ছিল হচ্ছে 11.2 বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 11.2 বাই 3 লিটার নাইট্রোজেন এতটা অতিরিক্ত পড়ে আছে আর হাইড্রোজেন আছে না হাইড্রোজেন উড়ে গেছে তাহলে ফাইনাল কে আছে ফাইনাল আছে অ্যামোনিয়া এতটা অ্যামোনিয়া আর এতটা অতিরিক্ত নাইট্রোজেন তাহলে ফাইনাল টোটাল ভলিউম বের করো ফাইনালের টোটাল ভলিউম কত হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া আছে হচ্ছে 44.8 বাই 3 তৈরি হয়েছে অতিরিক্ত নাইট্রোজেন পড়ে আছে 11.2 বাই 3 অ্যাড করলে দাঁড়ায় 56 বাই 3 লিটার টোটাল মিক্সচার ফাইনাল ভলিউমের হবে 56 বাই 3 লিটার চেক করে বলো ঠিক আছে কিনা যার মধ্যে তৈরি হওয়া অ্যামোনিয়া আছে এবং অতিরিক্ত নাইট্রোজেনটা আছে হাইড্রোজেনটা নেই ওটা লিমিটিং রিয়েজেন্ট ওটা শেষ হয়ে গেছে তাহলে ফাইনাল মিক্সচারের টোটাল ভলিউম থাকছে 56.3 লিটার যেখানে কিনা অতিরিক্ত অ্যামোনিয়াটাও তৈরি হওয়া অ্যামোনিয়াটাও আছে আর অতিরিক্ত নাইট্রোজেনটাও আছে যেখানে কিনা তৈরি হওয়া অ্যামোনিয়াটাও আছে আর অতিরিক্ত নাইট্রোজেনটাও আছে ক্লিয়ার বল পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা মাথায় ঢুকেছে হেডিং দেবে ভলিউমেট্রিক ক্যালকুলেশনস আচ্ছা পার্সেন্টেজ কম্পোজিশন করেছিলাম শতকরা সংযুতি
বেশ, হেডিং দেবে ভলিউমেট্রিক ক্যালকুলেশনস বা আয়তন মাত্রিক গণনা, দিয়ে তার আন্ডারে সাব হেডিং দেবে টাইট্রেশন। ভলিউমেট্রিক ক্যালকুলেশনস বা আয়তন মাত্রিক গণনা দিয়ে ফার্স্ট সাব হেডিংটা দেবে টাইট্রেশন। আচ্ছা অভিনব, তোকে তুই বল, যে ব্যাচে তুই ক্লাস করছিস, এখানেও ক্লাস করছিস, দুটো ক্লাস করে মোটামুটি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তো? মানে কোথাও খুচখাচ থাকছে না, দুটো করে ক্লাস ওই জন্যই চলছে, ঠিক আছে? কোনো অসুবিধা থাকছে না তো? বেশ, একদম একদম পুরো রেডি হয়ে থাকবে এটা। আর কালকে তুই আয়তন মাত্রিক ক্যালকুলেশন, কালকে কালকে একটা অনলাইন ক্লাস হইলো, জয়েন করেছিলি সেটাতে? করিসনি? লিঙ্ক পাঠিয়েছিলাম না পাঠাইনি? একটু খেয়াল রাখবি মাঝে মধ্যে। শুক্রবার দিনকে তোকে বোধহয় ওই গ্রুপটায় মনে হয় পাঠিয়ে উঠতে পারিনি, ভুলে গেছি মনে হয় তোকে পাঠাতে। কালকে একটা আর কামিং ফ্রাইডে একটা অনলাইন ক্লাস আছে 9:30, এই মূল কনসেপ্ট নিউমেরিক্যাল, জেইর জন্য নিউমেরিক্যাল প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে? তো কালকেও একটা হয়েছে, কালকে একদম বেসিক কিছু ক্লাসেস হয়েছে, কামিং ফ্রাইডেও একটা আছে, জয়েন করে যাবি। ফ্রাইডে রাত্রেবেলা করে অনলাইন ক্লাস হয় মাঝে মধ্যে, ঠিক আছে? মানে সানডে তো এখন ক্লাস হচ্ছে, এবারে মাঝে মধ্যেই ফ্রাইডে রাত্রেবেলা করে জেইর জন্য নিউমেরিক্যাল প্র্যাকটিস হচ্ছে। ফ্রাইডে রাত্রেবেলা ক্লাসটা জেইর জন্য, ওই ক্লাসটা প্রতিদিন হয় না, তাই এটা তোকে তুই একটু মাথায় রাখবি। আমি যদি বাই চান্স লিঙ্ক পোস্ট করতে ভুলে যাই, সেক্ষেত্রে তুই একটু মনে করে মাঝে মধ্যে ফ্রাইডে গুলোতে জিজ্ঞেস করে নিবি, যে স্যার প্রত্যেক ফ্রাইডে জিজ্ঞেস করে নিবি। কারণ কোনো ফ্রাইডেতে 11 এর জন্য হয়, কোনো ফ্রাইডে 12 এর জন্য হয়। যে ফ্রাইডে গুলোতে 11 এর জন্য হয়, সেই ফ্রাইডে গুলো তুই জয়েন করে যাবি। আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করে নিবি। সেটাই আমার মনে হয়, তাহলে লিঙ্ক পাওয়া উচিত ছিল, সেটা পাসনি বলেই আমি জিজ্ঞেস করছি। একটা ফ্রাইডে এন্ড সানডে বলে একটা গ্রুপে অ্যাড করেছিলাম না তোকে? আমারও মনে হচ্ছে অ্যাড করেছিলাম, কিন্তু তারপরে খেয়াল হচ্ছে না, এতগুলো গ্রুপ হয়ে গেছে। ঠিক, আমি ওটার উপর দেখে নেবো তোকে প্রপার গ্রুপে অ্যাড করা আছে কিনা। আমি এটা দেখে নেবো যে তোকে গ্রুপগুলোতে সবগুলোতে অ্যাড করা আছে কিনা। 11 এর জন্য তোকে দেখি সানডে, এটাতে তুই জয়েন তো আছিস না? এটা নয়, যে গ্রুপটাতে দেখি সানডে, এটাতে তুই জয়েন আছিস কি? হ্যাঁ, তো অভিনব জয়েন আছিস, এটাতে তো জয়েন আছিস সানডে 11:30 হচ্ছে। ওকে, এটাতে জয়েন আছিস। ফ্রাইডে গ্রুপটাতে তাহলে কেন জয়েন নেই? ফ্রাইডে গ্রুপটা কোথায় আছে দেখি। 12 একটা ফ্রাইডে আছে। আচ্ছা, কেমিস্ট্রি 11 নেট যেই ফ্রাইডে, এটাতেই জয়েন নেই। ওহো, ফ্রাইডে 9 PM অনলাইন, আমি লিঙ্ক কি পাঠাতে ভুলে গেছি। এটা তুই জয়েন আছিস, কালকে লিঙ্কটা পাঠাই, কালকে আমি লিঙ্কটা পাঠাই। ইউটিউবে না, গুগল মিটে হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটাতে বিশাল কিছু ক্লাস হয়নি। তুই আমাকে প্রত্যেক ফ্রাইডে করে একবার করে জিজ্ঞেস করে নিবি, যে সকালবেলা মেসেজ করে নিবি যে স্যার আজকে কি রাত্রে ক্লাস আছে। যদি থাকে তাহলে আমি তোকে মানে তোকে গ্রুপে তো অ্যাড করা আছে এমনিতে, বাট আমি লিঙ্কটা পোস্ট করতে ভুলে গেছি গ্রুপে, ঠিক আছে? তো আমি ওই ক্লাসগুলো মাঝে মধ্যে থাকে, ওটা সবসময় থাকে না, মাঝে মধ্যে অনলাইনে থাকে। হ্যাঁ, গুগল মিটে হয় মাঝে মধ্যে, জয়েন করে যাবে, বা ইউটিউব লাইভেও কোনো কোনো হয়। তো যেখানেই হয় না কেন জয়েন করে যাবে, ঠিক আছে? ওকে, তো নেক্সট ফ্রাইডে আছে, এখন থেকে বলে রাখলাম। নেক্সট ফ্রাইডেও থাকবে, অ্যান্ড মেবি তারপরের ফ্রাইডেও থাকবে, ঠিক আছে? আপকামিং দুটো ফ্রাইডেতে থাকার চান্স আছে, বলে রাখলাম, কারণ এখন বেসিক কনসেপ্টেরই যেই নিউমেরিক্যাল প্র্যাকটিস চলছে। ওকে, বেশ, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লিয়ার, এই তোর মাথায় ঢুকেছে? আচ্ছা, আমরা এবারে আলাদা করে আবার বোর্ড লেভেলেরও কিছু নিউমেরিক্যাল এই ক্লাসটাতে করবো, বা ওটা আইদার এই ক্লাসটাতে করবো, অথবা ইউটিউব ভিডিও থ্রু দিয়ে করবো, অথবা হয়তো মঙ্গলবার করে মাঝে মধ্যে এক্সট্রা ক্লাসে করবো। সেখানে আমরা বোর্ড লেভেলেরও কিছু নিউমেরিক্যাল করবো, এমসিকিউ, এখন তো এমসিকিউ আসে, তো বোর্ড লেভেলের নিউমেরিক্যাল, বোর্ড লেভেলের এমসিকিউ, সেটাও করবো আমরা। কিন্তু তুমি যেগুলো জয়েন করবে ওগুলো সব জেই লেভেলের জন্য, ঠিক আছে? আর বোর্ড লেভেলের নিউমেরিক্যাল আমরা চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এরপর আস্তে আস্তে করবো, মঙ্গলবার করে মাঝে মধ্যে এক্সট্রা ক্লাসে রাখবো, তখন করবো। আচ্ছা, তাহলে এই হিসাবটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, হেডিং দেবে এবার টাইট্রেশন, আয়তন মাত্রিক গণনা, টাইট্রেশন, ভলিউমেট্রিক ক্যালকুলেশন বা আয়তন মাত্রিক গণনা, এবং তার জন্য প্রথম যিনি হেডিংটা দিচ্ছ টাইট্রেশন। টাইট্রেশন বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নেবো। টাইট্রেশন হচ্ছে, ধরো কোনো একটা অ্যাসিড বা বেস, তার মধ্যে কোনো একজনের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব অজানা আছে, ঠিক আছে? যার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন অজানা, তার অজানা গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনটা বের করার যে পদ্ধতি, তাকে বলে টাইট্রেশন। একটা অ্যাসিড আছে, একটা বেস আছে। অ্যাসিড বা বেস মানে অ্যাসিড বা ক্ষারক, বেস মানে হচ্ছে ক্ষার বা ক্ষারক, ঠিক আছে? তাহলে অ্যাসিড বা বেস, এদের মধ্যে কোনো একজনের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন যদি অজানা থাকে, না জানা থাকে, তাহলে সেইটাকে জানার জন্য যে পদ্ধতি, তাকে বলে টাইট্রেশন। তো কি করে জানা হবে? সো তোকেই জিজ্ঞেস করছি, তুই বল
যে অ্যাসিড আর বেস এর মধ্যে কার গাঢ়ত্বকে তুই জানা ধরতে চাস, কার কনসেন্ট্রেশনটা জানা আছে বলে তুই ধরতে চাস, অন্য বা কারটা বের করতে চাস, কারটা অজানা বলে ধরতে চাস, অ্যাসিডের না বেসের? অ্যাসিডের কনসেন্ট্রেশন অজানা, ওটা বের করতে চাস, তাই তো? তো আমরা তাহলে ধরে নিচ্ছি অ্যাসিড যেটা আছে, অ্যাসিডটার গাঢ়ত্ব অজানা, গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে জানা নেই, আননোন। অ্যাসিডটার আয়তন জানা থাকবে, কেমন করে জানা থাকবে? এটা নোন হয়ে যাবে। কেমন করে জানা থাকবে? কারণ ওই অজানা গাঢ়ত্বের অ্যাসিড তার থেকে কিছুটা পরিমাণ পিপেটে করে তোলা হয়, দিয়ে পিপেটটাকে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, পিপেট হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, যে একটা অ্যাপারেটাস যেখানে দাগ, যার গায়ে দাগ কাটা থাকে। সো ওই পিপেটে করে কতটা পরিমাণ অ্যাসিড আমি তুলছি সেটা তো ওই দাগ থেকেই বুঝতে পেরে যাওয়া যায়। সো পিপেট হচ্ছে এরকম একটা অ্যাপারেটাস মতন যার গায়ে এরকম দাগ কাটা থাকে। সো এখান থেকে কতটা অ্যাসিড আমি তুলেছি সেটা তো আমি বুঝতে পেরে যাচ্ছি, অ্যাসিডটাকে এখানে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢেলে দিয়েছি, অর্থাৎ কতটা ভলিউম নিয়েছি সেটা আমার জানা হয়ে গেল, আয়তনটা জানা হয়ে গেল, কিন্তু এর গাঢ়ত্বটা অজানা ছিল। তার মানে এটা অ্যাসিড, অ্যাসিডটাকে পিপেট বলে, একটা পিপেট হচ্ছে একটা গ্লাস টিউবের মতন, ঠিক আছে? ওই একটা স্ট্র এর মতন ধরতে পারো, যেরকম কোল্ড ড্রিঙ্কের স্ট্র হয়, একটা স্ট্র এর মতন কিছু গ্লাসের, ঠিক আছে? তাহলে এটা গ্লাস টিউব, কোল্ড ড্রিঙ্কের স্ট্র এর মতন দেখতে, গ্লাস টিউব, গ্লাস টিউবের মধ্যে অ্যাসিডটাকে তুলেছি, দেখ কতটা তুলেছি, ওর গায়ে দাগ কাটা আছে, দাগ থেকে দেখে নিয়েছি কতটা ভলিউম তুলেছি, সেই ভলিউমটা অ্যাসিড এখানে ঢেলে দিয়েছি। তাহলে ভলিউমটা নুন কি নুন নয়? ভলিউমটা জানা হয়ে গেল, কিন্তু ওর গাঢ়ত্ব জানা নেই। আচ্ছা, এবারে এই অ্যাসিডের মধ্যে অ্যাড করে দেওয়া হলো, আর কি অ্যাড করা হলো? অ্যাড করা হলো একটা সূচক বা ইন্ডিকেটর। সূচক অ্যাড করলে এই সলিউশনের একটা নির্দিষ্ট কালার চলে এলো, কারণ সূচকের কাজই হচ্ছে অ্যাসিড সলিউশনে বা বেস সলিউশনে নিজের কালারটা শো করা। যেরকম লিটমাস হচ্ছে একটা সূচক। লিটমাস কি? ওর অ্যাসিড 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 সলিউশনে কি হয়? লাল হয়ে যায়, অ্যালকালি সলিউশনে বা বেস সলিউশনে ব্লু হয়ে যায়, নীল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অ্যাসিড বেস ইন্ডিকেটর বা একটা সূচক, যেটা অ্যাড করাতে সলিউশনের কালারটা চেঞ্জ হয়ে যায়। তাহলে যেই সূচক অ্যাড করলাম এই অ্যাসিড সলিউশনের একটা নির্দিষ্ট কালার চলে এলো, ঠিক আছে? একটা নির্দিষ্ট কালার চলে এসেছে। এবারে কি করা হবে? এবারে বেসটা নেওয়া হবে, বেসটাকে নিজে ল্যাবরেটরিতে আমরা বানাবো। সো যদি ল্যাবরেটরিতে আমরা বানাই, ওর গাঢ়ত্ব আমাদের জানা থাকবে, কারণ কতটা বেস নিচ্ছি, কতটা তার মধ্যে জল মেশাচ্ছি সবই জানা, তাই বেসটার গাঢ়ত্ব আমাদের জানা থাকবে, কারণ এটাকে আমি ল্যাবরেটরিতে বানাচ্ছি। ল্যাবরেটরি প্রিপেয়ার্ড। অ্যাসিডের গাঢ়ত্ব বের করার জন্য বেস মলিকুল কতটা নিচ্ছি, সেই বেস মলিকুল কতটা নিয়ে তাকে কতটা জলে ডিসলভ করছি, দিয়ে ফাইনাল সলিউশন যেটা তৈরি হলো তার ভলিউম কতটা হচ্ছে, সেই সবটা কিন্তু আমার জানা, কারণ বেস মলিকুল কতটা নিয়েছি, কতটা জল মিশিয়েছি, দিয়ে টোটাল ভলিউম কত বানিয়েছি সব জানা। তাই বেসের গাঢ়ত্ব আমার জানা, বেসের সলিউশনের গাঢ়ত্ব আমার জানা। অ্যাসিডের গাঢ়ত্ব জানা ছিল না, অ্যাসিডের আয়তনটা জানা, কত আয়তনে অ্যাসিড নিয়েছি সেটা এখানে জানা, সূচক দেওয়াতে নির্দিষ্ট কালার তৈরি হয়েছে, বেস মলিকুলের দিয়ে একটা সলিউশন বানিয়েছি, সেই সলিউশনটারও গাঢ়ত্ব আমার জানা আছে। এবারে কি করা হবে? এক্সপেরিমেন্টটা কি করা হবে? এক্সপেরিমেন্টটা হচ্ছে এটা, টাইট্রেশন এক্সপেরিমেন্টটা। তাহলে এখন এই কনিক্যাল ফ্লাস্কে কি আছে বল? এখানে আছে অ্যাসিড যার একটা নির্দিষ্ট কালার আছে, তাই তো? এবারে ওপর থেকে বিউরেট বলে আর একটা অ্যাপারেটাস অ্যাড করা হচ্ছে। বিউরেট এরও এখানে দাগ কাটা আছে, এখানে একটা স্টপ কক মতন আছে, যেটা খুলে দিলে এখান থেকে ড্রপ বাই ড্রপ করে কে পড়বে? বেসটা পড়বে, কারণ এই বিউরেটের মধ্যে নেওয়া হয়েছে বেস, যে বেসের গাঢ়ত্ব জানা বা কনসেন্ট্রেশন জানা। যে বেসের গাঢ়ত্ব জানা বা কনসেন্ট্রেশন জানা, তাহলে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন কিন্তু জানা বেসটা। ওকে, অ্যাসিডটার আয়তনটা শুধু জানা আছে। এবারে ড্রপ বাই ড্রপ, ড্রপ বাই ড্রপ, ড্রপ বাই ড্রপ করে বেস পড়ছে। বেস যদি ড্রপ বাই ড্রপ করে পড়তে থাকে, তাহলে বল এই কনিক্যালের মধ্যে এই রিঅ্যাকশনটা হচ্ছে কি হচ্ছে না? অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে লবণ এবং জল তৈরি করছে, হ্যাঁ কি না? অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে লবণ এবং জল তৈরি করছে কি করছে না? তাহলে নিচে অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে কি কমছে? আস্তে আস্তে বাড়ছে কি কমছে? কমছে, কারণ উপর থেকে বেস আসছে, বেস এসে ওই অ্যাসিডটাকে কি করছে? প্রশমিত বা নিউট্রালাইজ করে দিচ্ছে, নিউট্রালাইজ করে 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 লবণ আর জল তৈরি করে দিচ্ছে, সল্ট ওয়াটার তৈরি করে দিচ্ছে। তাহলে উপর থেকে বেস যত অ্যাড করছি, নিচে থাকে অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। কমতে কমতে একটা সময় কি এরকম আসবে, যে সময় আর এক ড্রপ মাত্র বেস অ্যাড করব, এবং তাতে নিচে যেটুকু অ্যাসিড মলিকুল কমে কমে দাঁড়িয়েছিল, সেই সব অ্যাসিড মলিকুলটাই কমপ্লিটলি প্রশমিত হয়ে গিয়ে পুরোটাই লবণ আর জল তৈরি হয়ে যাবে।
কারণ অ্যাসিড আস্তে আস্তে কমছে, কমতে কমতে একটা সিচুয়েশন আসবে, এক ড্রপ বেস অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে এখানের সম্পূর্ণ অ্যাসিড, সব অ্যাসিডটা প্রশমিত হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, কোনো অ্যাসিড অতিরিক্ত থাকবে না, সবটাই লবণার জল হয়ে যাবে, রাইট? ওই মোমেন্টে সূচক তার কালার চেঞ্জ করে দেবে। আমরা কালারটা চেঞ্জ দেখে বুঝবো নিচে আর অ্যাসিড নেই। কালার চেঞ্জ দেখে আমরা বুঝবো নিচে আর অ্যাসিড নেই, পুরোপুরি প্রশমিত হয়ে গেছে, নিউট্রালাইজেশন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্টপ কক বন্ধ করে দেবো যাতে বেসের এডিশনও বন্ধ হয়ে যায়। লাস্ট মোমেন্টে যেই কালার চেঞ্জ হয়ে গেল, সূচক আছে, সূচক কালার চেঞ্জ করে দেবে, কারণ এখানে আর অ্যাসিড নেই, সল্ট ওয়াটার হয়ে গেছে সব, অতিরিক্ত অ্যাসিড কিচ্ছু নেই, সঙ্গে সঙ্গে বিউরেট বন্ধ করে দেওয়া হবে। স্টপ কক ক্লোজ করে দেওয়া হলো, বিউরেট বন্ধ করে দেওয়া হলো, আর বেস পড়ছে না। তাহলে এইখানে বেসের গায়ে যে দাগ ছিল এই বিউরেটের গায়ে, এই রিডিং থেকে বেসের ভলিউম জানা যাবে, কতটা নিয়ে শুরু করেছিলাম, কত দূর অব্দি এলো, সেখান থেকে বেসের ভলিউমটা নোন হয়ে যাবে। তাহলে বেসের আয়তনটাও নোন হয়ে গেল কোত্থেকে? বিউরেটের রিডিং থেকে। বিউরেটের রিডিং থেকে বেসের আয়তন নোন হয়ে গেল। কখন বিউরেট বন্ধ করে দিয়েছি? যখনই কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ যখন হয়ে গেছে, এখানে হচ্ছে অন্য কালার হয়ে গেছে, কিছু বেশি পড়ে যেত তাহলে তুমি কেস খেতে আবার করতে, তাহলে মানে এটা কিচ্ছু হবে না, আমাকে তোমার রিপিট করতে হবে পুরো প্রসেস। বেশি পড়ে গেলে হিসাবই পাওয়া যাবে না, পুরো প্রসেস আবার রিপিট করতে হবে, বেশি দেওয়াই যাবে না। এক্স্যাক্টলি যখন কালার চেঞ্জ তখনই বেসকে স্টপ করতে হবে। তুমি বেস যেটা হয় ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করবে, ল্যাবরেটরিতে কি হবে, খুলে দিয়েছে, বন্ধুর সঙ্গে গল্প করে যাচ্ছে, ঠিক আছে চেঞ্জ হয়ে গেছে, কালার কোথায় চেঞ্জ হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার করো। খুলে ফ্লোতে খুলে দিয়েছিল, ড্রপ বাই ড্রপ থ্রুতে পড়ছে, ফ্লোতে পড়ে যাচ্ছে, পুরো ফ্লোতে পড়ে যাচ্ছে, বন্ধ করতে করতে অতিরিক্ত পড়ে গেছে। খুব কনসিয়াসলি করতে হবে, ড্রপ বাই ড্রপ ফেলতে হবে, এই টাইমটা দেখতে হবে। একদম। একটা যেটা হয়, একটা ড্রপ অ্যাড হয়, পুরো কালার চেঞ্জ হয়ে যায় একটা ড্রপ এই একটা ড্রপে। কারণ যেটুকু খুচখাচ বাকি ছিল একটা ড্রপে পুরো কালার চেঞ্জ করে দিয়েছে। কারণ একটা ড্রপ অ্যাড হলো, খুচখাচ অ্যাসিড যেটুকু বাকি ছিল সেটুকু পুরোপুরি নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে এই সলিউশনটা কি আর অ্যাসিডিক আছে? না, সলিউশনটা যদি অ্যাসিডিক না থাকে, সূচক তো অ্যাসিড সলিউশনের নির্দিষ্ট কালার দিয়েছিল, সলিউশনটাই অ্যাসিডিক নেই, তো কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে যাতে অতিরিক্ত ড্রপ অ্যাড না হয়। তাহলে এই বিউরেটের রিডিং থেকে আমরা বেসের আয়তনটা পেয়ে গেলাম, হ্যাঁ কি না? তাহলে কি কি জানা হলো আমাদের, বল। বেসটার ভলিউম জানা হলো বিউরেট রিডিং থেকে, বেসের কনসেন্ট্রেশন জেনেছিলাম কারণ প্রথমে নিজেই তৈরি করেছিলাম, অ্যাসিডটার আয়তন জানি কারণ এখানে নিয়েছিলাম অ্যাসিডটা কতটা জানি, ক্যালকুলেশন করে অ্যাসিডের গাঢ়ত্ব বের করে দেওয়া যায়। কি ক্যালকুলেশন সেটা জানার জন্য আমাদের জানতে হবে কতগুলো গাঢ়ত্বের একক। নেক্সট হেডিং দেবে গাঢ়ত্বের একক বা কনসেন্ট্রেশন ইউনিট। নেক্সট হেডিং দেবে গাঢ়ত্বের একক বা কনসেন্ট্রেশন ইউনিট। যে ইউনিটগুলো জানার মাধ্যমে এই যে আমরা বলছি যে একজনের গাঢ়ত্ব জানা, আয়তন জানা, অন্যজনেরও আয়তন জানা, তাহলে অন্যজনের গাঢ়ত্বটা জানতে পারবো। তার জন্য গাঢ়ত্বের কিছু একক সম্পর্কে ধারণা করতে হবে এবং সেখান থেকে কেমন করে জানতে পারবো সেই ফর্মুলাটা আমাদের দেখতে হবে। বল তোদের ক্লিয়ার কিনা? yes sir, পুরোপুরি ক্লিয়ার। গাঢ়ত্বের একক, গাঢ়ত্বের একক বা কনসেন্ট্রেশন ইউনিটস। প্রথম এককের নাম হচ্ছে মাস পার্সেন্টেজ বা ভর শতাংশ। মাস পার্সেন্টেজ বা ভর শতাংশ। আচ্ছা, তার আগে আমরা ধরে নিই আমরা যে সলিউশন গুলো নিয়ে এখন কথা বলবো সেই সলিউশন গুলোতে একজন হচ্ছে এ, যাকে আমরা দ্রাব ধরি, সলিউট। আর একজন হচ্ছে বি, যাকে আমরা দ্রাবক ধরি, যার মধ্যে সবকিছু ডিজলভ হয়, যেটা কিনা জল, বেসিক্যালি সলভেন্ট। ঠিক আছে, দ্রাব হচ্ছে কে? চিনি, যেটা কিনা গুলছে। দ্রাবক হচ্ছে কে? যার মধ্যে গুলছে, দ্যাট ইজ জল, যেটা। তো সলিউশনে এ আর বি। তাহলে আমরা ইউজুয়ালি এই সলিউটেরই সব বের করি, ঠিক আছে, সলভেন্টটা কিছু বের করি না ইউজুয়ালি, বা সলিউটেরই বের করি। প্রথমে বের করছি মাস পার্সেন্টেজ বা ভর শতাংশ, কার? সবই সলিউটের। সেটা কি হবে? সলিউট এর ভর, এর মাস,
বাই এ প্লাস বি, মানে পুরো দ্রবণের মোট মাস, দ্রবণের মোট ভর, টোটাল মাস ইনটু 100। মাস পার্সেন্টেজ কি হবে? এ এর ভর বাই টোটাল ভর ইনটু 100। টোটাল ভর মানে দ্রবণের সম্পূর্ণ ভর, এ আর বি এর সম্পূর্ণ ভর। তাহলে এ এর ভর বাই টোটাল ভর ইনটু 100 করলে পাওয়া যাবে ভর শতাংশ কার? এর। বি এর ভর শতাংশ বের করতে হলে কি করতে হতো তাহলে বল? বি এর ভর বাই টোটাল ভর। এ এর ভর বাই টোটাল ভর করলে পাবো হচ্ছে এর মাস পার্সেন্টেজ, বি এর ভর বাই টোটাল ভর করলে পাবো হচ্ছে বি এর মাস পার্সেন্টেজ। পরেরটা হচ্ছে আয়তন শতাংশ। আয়তন শতাংশ তখনই বার করা হয় যখন এ আর বি দুজনেই তরল হয়, লিকুইড হয়, যেমন একজন অ্যালকোহল একজন জল, দুজনেই লিকুইড, তখন এর আয়তন বাই টোটাল আয়তন একই রকম। বি এর জন্য বের করতে হলে হতো বি এর আয়তন বাই টোটাল আয়তন। টোটাল আয়তন মানে এ প্লাস বি এর টোটাল দ্রবণের আয়তন, সলিউশনের মোট আয়তন ইনটু 100। অবশ্যই পার্সেন্টেজ বের করছি তো 100 ফ্যাক্টর থাকবে। অভিনব, আশা করছি ফর্মুলাগুলো একদম রেডি হয়ে গেছে পুরো, ঠিক? বেশ। 3 নাম্বার হচ্ছে পিপিএম। বল অভিনব তাহলে পিপিএম বা পার্টস পার মিলিয়ন কাকে কাকে? পুরো ফর্মুলা বল। মিলিয়ন মানে কত? মিলিয়ন মানে হচ্ছে 10⁶। তাহলে পার্টস পার মিলিয়ন ফর্মুলা কি হবে বল? এর ভর, এর মাস বাই টোটাল মাস ইনটু। ভেরি গুড। এ প্লাস বি এর মোট ভর, দ্রবণের মোট ভর ইনটু 100 করলে হতো পার্সেন্টেজ, ইনটু 10⁶ করলে বলবো পিপিএম, পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10⁶। 10⁶ এর মধ্যে কত? যেমন তুই কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিস বল? হ্যাঁ, মাধ্যমিকে 50% মার্কস পেয়েছিস, তাহলে বল 50% মার্কস যে তুই পেয়েছিস কতর মধ্যে 50 পেয়েছিস? অ্যাভারেজ করলে পার্সেন্টেজ বলছি, মানে কত 50 পেয়েছিস? 100 এ। 100 এ পেয়েছিস 50, 100 মানে 10⁻²। 10⁻² তে পেয়েছিস 50, তাহলে 10⁻6 এ কত পেতিস? ক্যালকুলেট করে বল। 10⁻² তে পেয়েছে 50, তাহলে 10⁻6 এ কত হতো? 10⁻² তে পেয়েছে 50, 10⁻6 এ কত পেত? 10⁻4 আলটো মাল্টিপ্লাই হতো। 50 ইন্টু 10⁻4 মানে 10⁻4 মানে হচ্ছে তোমার 10,000, মানে 50 ইন্টু 10,000 5 লাখ। তাহলে এবারে ক্লাসে গিয়ে কি বলবি? স্যার এই 5 লাখ 5 লাখ পিপিএম মার্কস পেয়েছি। শুনতেই কত বেশি বেশি লাগবে। পার্সেন্টেজ না বলে বলে পিপিএম ইউনিটে চেঞ্জ করে দে। নতুন কোন টিউশন জয়েন করেছিস, স্কুলে গেছিস, বন্ধু কত পেলি? 5 লাখ পিপিএম। 5 লাখ কি মার্কস? অ্যাবসার্ড মার্কস বলছে। পার্সেন্টেজে বলছিস বলে কম কম শোনাচ্ছে, হ্যাঁ কি না? মাত্র 50। তুই কত বলবি? 8,30,000 পিপিএম। তো ইনটু 100 করলে আমরা পার্সেন্টেজ পাই, ইনটু 10⁶ করলে আমরা পিপিএম পাবো। এর ভর বাই টোটাল ভর ইনটু 10⁶। বি এর পিপিএম কি করে পেতাম? বি এর ভর বাই টোটাল ভর ইনটু 10⁶। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? লিখেছিস? নেক্সট, মোলারিটি। মোলারিটি মানে হচ্ছে এ মোল, এ হচ্ছে সলিউট বা দ্রাব, এর মোল বাই দ্রবণের আয়তন, সলিউশনের ভলিউম। এর মোল বাই দ্রবণের আয়তন, সলিউশনের ভলিউম লিটার এককে, সেটা হচ্ছে মোলারিটি। আচ্ছা, মোল কি করে বেড়ে? প্রদত্ত ভর বাই মলিকুলার ওয়েট বা আণবিক ভর। তাহলে মোল বের করতে হবে, ভর বাই আণবিক ভর করলে মোল বেরোবে। মোলকে আবার ভাগ করতে হবে দ্রবণের টোটাল আয়তন দিয়ে, লিটার এককে আবার আয়তনটা রাখতে হবে। কোশ্চেন যদি এমএল এককে দেওয়া থাকে, মিলিলিটার এককে দেওয়া থাকে, তাকে 1000 দিয়ে ভাগ করে লিটার এককে নিয়ে যেতে হবে। তাহলে মোল বের করতে হবে, দিয়ে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলেই পাওয়া যাবে মোলারিটি। মানে কি? মোল পার লিটার, বেসিক্যালি মোল বা পার লিটার, মোলারিটি। নেক্সট হচ্ছে নরমালিটি। এগুলো সবই গাঢ়ত্বের বিভিন্ন একক। ওই তো বলছি গাঢ়ত্বের একক। এটা হচ্ছে এর গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট।
এর গ্রাম তুল্যাঙ্ক বাই দ্রবণের আয়তন লিটার এককে, দ্রবণের ভলিউম লিটার এককে। এখন কোশ্চেন হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বের করার আবার ফর্মুলা কি? গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট কি ফর্মুলা বলো অভিনব? মনে আছে কি মনে নেই? প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। আর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার তো অনেক ফর্মুলা আমরা জানি। তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার করলে বেরোবে গ্রাম তুল্যাঙ্ক, প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার। আর তুল্যাঙ্ক ভার বের করার অনেক ফর্মুলা আগের দিন অলরেডি লেখা আছে ক্লাসে। যে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, বেসের তুল্যাঙ্ক ভার, যা তুল্যাঙ্ক ভার চাইবে সেরকম তুল্যাঙ্ক ভার। প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার করলে বেরোবে গ্রাম তুল্যাঙ্ক। গ্রাম তুল্যাঙ্ককে আবার আয়তন দিয়ে যদি ভাগ করা হয়, দ্রবণের আয়তনকে, যেখানে আয়তনটা আবার লিটার এককে থাকবে, এই পুরো এককটাকে বলবো নরমালিটি। ক্লিয়ার? ঘনত্বের বিভিন্ন একক। তাহলে নরমালিটি কি দাঁড়াচ্ছে? এর গ্রাম তুল্যাঙ্ক বাই দ্রবণের আয়তন। এ মানে হচ্ছে এখানে দ্রাব, যেটা সলিউট, যেটা তার গ্রাম তুল্যাঙ্ক বেরোচ্ছে কি করে? তার ভর ভাগ তার তুল্যাঙ্ক ভার, ভর ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার করলে গ্রাম তুল্যাঙ্ক বেরোচ্ছে। একবার চেক করে বল, মোলারিটি আর নরমালিটি দুজনেরই হরে বা ডিনোমিনেটরে আয়তন ফ্যাক্টর আছে, হ্যাঁ কি না? আর আয়তন উষ্ণতার উপর ডিপেন্ড করে কি করে না? উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, উষ্ণতা কমলে আয়তন কমে। তাহলে আয়তন ডিপেন্ড করে। দ্রবণ তো মানে তরল অবস্থায় আছে না, তাই তরলের আয়তন উষ্ণতার উপর ডিপেন্ড করে। তার মানে আয়তন চেঞ্জ হলেই নরমালিটি মোলারিটি চেঞ্জ হবে কি হবে না? হবে। এরা উষ্ণতা উপর ডিপেন্ডেন্ট। লিখে রেখে দিও, এরা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এই দুজনেই টেম্পারেচার ডিপেন্ডেন্ট। উষ্ণতা চেঞ্জ হলে এদের মান চেঞ্জ হয়ে যাবে। এখন যেটা দেখতে চলেছি, এটা উষ্ণতা চেঞ্জ হলে এর মান চেঞ্জ হবে না। এটা হচ্ছে মোলারিটি। এটা হচ্ছে দ্রাব এ এর মোল বাই দ্রাব এ এর মোল বাই দ্রাবক বি এর ভর। দ্রাবক বা সলভেন্ট তার ভর কেজি এককে। এর মোল কেমন করে বেরোবে তাকে দেখে নিয়েছি। মোল মানে হচ্ছে ভর বাই আণবিক ভর। এর মোল বেরোবে এর ভর বাই এর আণবিক ভর করলে এর মোল বেরিয়ে গেল, বাই দ্রাবক যে ছিল, বি যে ছিল, এখানে কিন্তু পুরো দ্রবণ এ প্লাস বি এর কথা বলা হচ্ছে না। বি যেটা ছিল দ্রাবক সলভেন্ট, তার ভর কেজি এককে। অর্থাৎ এর মোল বাই দ্রাবক বি সলভেন্ট বি, তার ভর কেজি এককে। সেটা হচ্ছে মোলারিটি। এখানে কোনো আয়তন ফ্যাক্টর আছে মোলারিটিতে? তাহলে এটা উষ্ণতা নিরপেক্ষ, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। মোলালিটি, মরালিটি বলে কিছু নেই কিন্তু, ঠিক আছে? মোলারিটি আছে, মোলালিটি আছে, মরালিটি আছে। মরালিটি আছে না কিছু? মরালিটি কি জিনিস? আমি কি জানি না স্যার। মরালিটির মানে জানিস না তুই? মরালিটি মানে কি বলতে পারবো না। এটা বুঝিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে। মরালিটি মানে কি উদাহরণ দিয়ে বুঝিয়ে বল। আরে মরালিটি মানে ভালো কাজ করা, এথিক্স যাকে বলে, মরাল ভ্যালু। মরালিটি মানে হচ্ছে, বলে না যে এর মরালিটি খুব ভালো। মরাল ভ্যালু মানে হচ্ছে ওর যেটাকে বলে হচ্ছে চারিত্রিক গুণাবলী, এটা একটা, ঠিক আছে? সো মোলারিটি আছে, মোলারিটি আছে, মরালিটি নেই। ওকে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, না টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। বলো এই অবধি ক্লিয়ার ঘনত্বের একক গুলো? এখন অবধি ক্লিয়ার? নেক্সট একক মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, এইটা করবার আগে আমরা পুরো জিনিসটা একবার দিয়ে নিচ্ছি। ধরলাম একটা সলিউশন তৈরি হয়েছে, ভালো করে পুরো জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। সলিউশন তৈরি হয়েছে, ধরলাম সলিউশনটার দুজন আছে, একজন এ একজন বি। এর ভর ধরলাম ডাব্লিউ এ, বি এর ভর ধরলাম ডাব্লিউ বি, ঠিক আছে? ক্লিয়ার? এর আণবিক ভর হচ্ছে মলিকুলার ওয়েট এ, বি এর আণবিক ভর হচ্ছে মলিকুলার ওয়েট বি। ক্লিয়ার এতদূর অবধি? কোনো ডাউট আছে? ভেরি গুড। আচ্ছা, এর সঙ্গে আরো একটা জিনিস ধরে নি, এগুলো সবই গ্রাম এককে আছে। ওকে, সবই এগুলো গ্রাম এককে, ভর গুলো সবই গ্রাম এককে আছে। আর এ প্লাস বি মিলিয়ে টোটাল যে সলিউশন, টোটাল সলিউশনের আয়তন ধরলাম আমি ভি লিটার। টোটাল সলিউশনের যে আয়তন তৈরি হয়েছে এ আর বি, এখানে এটাকে ধরলাম সলিউট, বিটা হচ্ছে সলভেন্ট, সো বেসিক্যালি এটা হচ্ছে জল। বিটা হচ্ছে সলভেন্ট, সো বেসিক্যালি এটা হচ্ছে জল।
বিটা হচ্ছে কি সলভেন্ট, সো বেসিক্যালি এটা কি জলটা, ঠিক আছে, বিটা জল। তো টোটাল ভলিউম ধরেছি কত, ভি লিটার। এবার সবকটা ভালো করে একবার দেখে নেবে, সবকটা ভালো করে দেখবে, একদম পার্সেন্টেজ থেকে দেখাচ্ছি। পার্সেন্টেজ অফ এ কত হবে, এর ভর বাই টোটাল ভর ইনটু 100, হ্যাঁ কি না, তাই তো? আচ্ছা, এর পার্সেন্টেজ বেরিয়ে গেল। আচ্ছা, ppm অফ এ, এর ভর বাই টোটাল ভর ইনটু 10⁶, হ্যাঁ কি না, এর ppm, yes or no? আচ্ছা, নেক্সট মোলারিটি, এর মোল, এর মোল কত, আচ্ছা মোলটাকে লিখছি, মোলটাও লিখে নি। মোল মানে হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটাই মোল, হ্যাঁ কিনা একবার চেক করে বল। এর মোল আর বি এর মোল ঠিকঠাক লিখলাম কিনা চেক করে বলি। ভর বাই আণবিক ভর ঠিকঠাক লিখেছি? ভর কত এর, ডাব্লিউ এ, আণবিক ভর কত, মলিকুলার ওয়েট এ, ভর কত বি এর, ডাব্লিউ বি, আণবিক ভর কত, মলিকুলার ওয়েট বি, তাহলে এগুলো হচ্ছে ওদের মোল, রাইট? মোলারিটি কি, এর মোল বাই সলিউশনের ভলিউম লিটার এককে, কোনো ডাউট আছে? এর মোল, যেখানে এর মোল কেমন করে বেরোয় জেনে নিয়েছি, যে তার ভর বাই মলিকুলার ওয়েট, আণবিক ভর করলে এর মোল বেরিয়ে যায়, রাইট? তাহলে এটা হয়ে গেল এর মোলারিটি, সলিউশনের মোলারিটি। নরমালিটি, নরমালিটি হচ্ছে এর গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট এখান থেকে বের করতে গেলে গ্রাম ইকুইভ্যালেন্ট আবার কেমন করে বের করবো সেটা দেখি। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্টকে ধর লিখতে হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হবে হচ্ছে প্রদত্ত ভর মানে হচ্ছে মাস মানে হচ্ছে ডাব্লিউ এ, তাই তো? গ্রাম ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে ডাব্লিউ এ বাই ইকুইভ্যালেন্ট ওয়েট কি ই রেখে দিল, তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর, গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক, প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর ই, তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর ই পুরোটা ডিভাইডেড বাই সলিউশনের আয়তন লিটার এককে, এটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক। গ্রাম তুল্যাঙ্ক ডিভাইডেড বাই সলিউশনের আয়তন লিটার এককে। গ্রাম তুল্যাঙ্ক মানে কি, প্রদত্ত ভর, একটু আগে দেখেছিলাম, ভর বাই তুল্যাঙ্ক ভর, তুল্যাঙ্ক ভরটাকে ই বলছি, ইকুইভ্যালেন্ট ওয়েট। নেক্সট হচ্ছে মোলালিটি, মোল অফ এ বাই মাস অফ ভর অফ সলভেন্ট কেজি এককে, কিন্তু ডাব্লিউবি তো গ্রামে আছে, তাই কেজিতে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করা হয়েছে। এর মোল বাই বি এর ভর, মোলারিটি চেক করে নিতে পারো। মোলারিটি এর মোল বাই বি এর ভর, এর মোল কত, এনে, এনে কেমন করে বেরোচ্ছে জানি, বাই বি এর ভর, বি এর ভরটা আবার কেজিতে হতে হবে, কিন্তু ডাব্লিউবি কে আমরা গ্রামে নিয়েছি, তাই 1000 দিয়ে ভাগ করছি। এতদূর ক্লিয়ার? কোন ডাউট আছে বলো বিনা, এতদূর অব্দি? তাহলে এবারে মোল ভগ্নাংশে যাচ্ছি, এই এ বি রেসপেক্ট আমরা বলো, পুরোটা করে নি, মোল ভগ্নাংশটা লিখে নি, তারপর লিখে নিবি। মোল ভগ্নাংশে যাচ্ছি, সঙ্গে সঙ্গে লিখিস না কেন? মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন অফ এ, এর সিম্বল হচ্ছে কাই এ, সিম্বলটাকে কাই এ বলে মোল ভগ্নাংশকে, সেটা হচ্ছে এর মোল বাই টোটাল মোল। একই রকম ভাবে মোল ভগ্নাংশ অফ বি কি হয় বল, বি এর মোল বাই টোটাল মোল, কাই বি, বি এর মোল বাই টোটাল মোল। যেখানে মোল গুলো আবার কি করে বেরোয়, যেখানে মোল মানে হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর। দুটো মোল ভগ্নাংশের সামেশন করলে কত হয়, মোল ভগ্নাংশগুলো যোগফল করলে দেখো 1 আসে। মোল ভগ্নাংশগুলো যদি যোগফল বের করো তাহলে সব সময় আসবে মোল ভগ্নাংশগুলো যোগফল ইজ ইকুয়াল টু 1। মোল ভগ্নাংশগুলো যোগফল সবসময় 1 আসে, বীজগাণিতিক যোগ করলে দেখতে পাওয়া যাচ্ছে।
এগুলো কি কাইয়ে কাইবি কি এরা কি মোল? না, এটা মোল ভগ্নাংশ। মোলটা কোনগুলো? NaNB গুলো, যেখানে মোলটা আবার কি করবে যাচ্ছে ভর বাই আণবিক ভর। পুরো মোল ভগ্নাংশ থেকে শুরু করে সমস্তটা ক্লিয়ার কিনা বলো, মোল ভগ্নাংশ অব্দি। আমাদের আর দুটো ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন দুটো দেখলে আমাদের ক্লাসটা এখানে শেষ হবে, মানে পুরো চ্যাপ্টারটা শেষ হবে। কি সেকেন্ড চ্যাপ্টার চলছে, দুটো ইকুয়েশন আছে, লেখা হয়ে গেছে দুটো অব্দি। আগেরটাও লাগবে, একটুখানি জায়গা ছেড়ে দে, একবার পুরোটা লিখে নে, তারপরে পুরোটা পরেরটাই চলে যাই। পুরোটা লিখে নে, পুরোটা করে নে, পরের পাতায় চলে যা। তাহলে দুটো আর ইকুয়েশন আছে, করে নি, তারপরে বাকিটা লিখবি। পুরোটা একবার লিখে নিবি। হেডিং দেবি এবারে নরমালিটি ইকুয়েশন, নরমালিটি অ্যান্ড মোলারিটি ইকুয়েশন। এখানে তিনটে কেস আছে, নরমালিটি অ্যান্ড মোলারিটি ইকুয়েশন। ফর্মালিটিটা, মোলারিটিটাই হচ্ছে ফর্মালিটি আয়নিক কম্পাউন্ডের জন্য। আয়নিক কম্পাউন্ডের জন্য মোলারিটি যেটা, ওটাই ফর্মালিটি, তাই আলাদা করে ওটা স্টাডি করা হয় না অতটা, মানে মোলারিটির মতন করেই ক্যালকুলেট করা হবে। ইকুয়েশন, সমীকরণ, নরমালিটি এবং মোলারিটি সমীকরণ বা নরমালিটি এন্ড মোলারিটি ইকুয়েশন, তিনটে সমীকরণ আছে। সমীকরণ নাম্বার 1, তিনটে সমীকরণ আছে। সমীকরণ নাম্বার 1, প্রথম সমীকরণটা কি বলছে? প্রথম সমীকরণ এটা বলছে, আচ্ছা কি বারে, শনিবার না সোমবার না রোববার? শনিবার। সব সোমবারের ব্যাচের বাচ্চাগুলো কেন ফোন করছে সারাদিন ধরে? নরমালিটি অ্যান্ড মোলারিটি ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি বলছে দেখো ভালো করে। নরমালিটি অ্যান্ড মোলারিটি ইকুয়েশনটা এক্স্যাক্টলি কি বলছে ভালো করে দেখো। নরমালিটি অ্যান্ড মোলারিটি ইকুয়েশন এটা বলছে যে, ধরলাম কোন একটা অ্যাসিড আছে, অ্যাসিডটার নরমালিটি হচ্ছে, অ্যাসিডটার নরমালিটি ধরলাম N1, বেসটার নরমালিটি ধরলাম N2। নরমালিটি মানে গাঢ়ত্বগুলো, যে গাঢ়ত্বগুলো তখন বলেছিলাম না, সেই টাইট্রেশনের রেসপেক্টে বলছি। অ্যাসিডের আয়তন ধরলাম V1, বেসের আয়তন ধরলাম V2, তাহলে ইকুয়েশনটা হবে N1V1 ইকুয়াল টু N2V2। বুদ্ধি করে বল, আগে যখন টাইট্রেশন করছিলাম কারটা আননোন ধরেছিলি তুই? তার মানে এইটা আননোন ছিল, ক্লিয়ার, রাইট? তাহলে বল N1 টা আননোন, কিন্তু V1 নোন ছিল, N2 আর V2 এগুলো নোন ছিল, হ্যাঁ কিনা? তাহলে সবই নোন ছিল, ইয়েস অর নো? সবই নোন ছিল, একজন আননোন ছিল, বেরিয়ে যাবে বীজগণিত হয়ে, মানে অ্যালজেব্রিক ওয়েতে। নরমালিটি ইকুয়েশন ক্লিয়ার। সেম ওয়েতে 2 নাম্বার মোলারিটি ইকুয়েশন, একই রকম ভাবে যদি নরমালিটি রেসপেক্টে না দিয়ে গাঢ়ত্বটা মোলারিটিতে দেওয়া থাকতো, তাহলে মোলারিটি ধরলাম M1, বেসের ধরলাম M2, আয়তন ধরলাম V1, বেসের ধরলাম V2, তাহলে M1V1 ইজ ইকুয়াল টু হবে M2V2। 2 নাম্বার সিচুয়েশন ক্লিয়ার, একই রকমের। 2 নাম্বার সিচুয়েশন পুরো ক্লিয়ার। 3 নাম্বার সিচুয়েশনে যাবো এবার। 3 নাম্বার সিচুয়েশন হচ্ছে, এটা টাইট্রেশনের রেসপেক্টে, ঠিক আছে? 1 আর 2 কিসের রেসপেক্টে হলো? টাইট্রেশনের রেসপেক্টে। বলো না, এটা টাইট্রেশনের জন্য, মানে টাইট্রেশনের রেসপেক্টে এই ইকুয়েশন, টাইট্রেশন হোক বা যখন রিঅ্যাকশন হচ্ছে, মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে এরকম জায়গায়, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে, সেটা টাইট্রেশন করে করি, বিকারে করি, যেখানেই করি না কেন, মানে এরকম কনিক্যাল নিয়ে বিউরেট দিয়ে টাইট্রেশন করে করি, বিকারের মধ্যে অ্যাসিড আর বেস মিশিয়ে করি, মানে যেখানেই অ্যাসিড আর বেস রিঅ্যাকশন হচ্ছে, নিউট্রালাইজেশন হচ্ছে, সেইখানে এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল থাকবে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডাইলিউশন। প্রথম কেস হয়ে গেল টাইট্রেশন, তারপরটা কি হবে? ডাইলিউশন। ডাইলিউশন মানেটা কি? ধর কোন একটা সলিউশন আছে, সেই সলিউশনটার ইনিশিয়াল অবস্থায়, মানে প্রাথমিক অবস্থায় কনসেন্ট্রেশন ছিল ধরলাম N1, ঠিক আছে, আর ভলিউম ছিল V1। ওর মধ্যে জল মিশিয়ে বলেছে ডাইলিউট করতে। জল মেশালে বল ডাইলিউট বা লঘু হয়ে যাবে, হ্যাঁ কি না? গাঢ় দ্রবণে, গাঢ় কোন সলিউশনে, কনসেন্ট্রেটেড সলিউশনে জল মেশালে সেটা লঘু হবে, ডাইলিউট হবে। জল মেশাতে বলেছে, জল মিশিয়ে ফাইনাল আয়তন বলেছে V2 হবে, তাহলে ফাইনাল সলিউশনটার
গাঢ়ত্ব বাড়বে না কমবে, কনসেন্ট্রেশন বাড়বে না কমবে, ওই কমবে কতটা হবে সেইটা বের করা যায় আবার ওই একই ইকুয়েশনকে ইউজ করে। তাহলে এই ইকুয়েশনটা খালি যে টাইট্রেশনের জন্য ইউজ হচ্ছে তা নয়, লঘু করতে ইউজ হচ্ছে। ধর বলে দিল একটা এখানে একটা বললো 500 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাকাও একবার সবাই, 500 ml গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গাঢ়ত্ব বলে দিয়েছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইনিশিয়াল গাঢ়ত্ব বলে দিয়েছে, তার ইনিশিয়াল আয়তন বলে দিয়েছে 500 ml। বললো এখানে আরো 500 ml জল ঢালা হলো, তাহলে ফাইনাল আয়তন 1 লিটার 1000 ml হয়ে গেছে, রাইট? ওই ফাইনাল আয়তনটার ফাইনাল সলিউশনটার গাঢ়ত্ব কত হবে, কনসেন্ট্রেশন কত হবে? কমবে কত হবে এখান থেকে বেরোবে, একই ইকুয়েশন। ক্লিয়ার? এবং এটা নরমালিটির রেসপেক্টে সেম হতে হবে মোলারিটির রেসপেক্টে। এটা ওই কনসেন্ট্রেশন হবে, এমটা যখন মোলারিটি দিয়ে কনসেন্ট্রেশন হবে, এখানে নরমালিটি দিয়ে কনসেন্ট্রেশন বোঝানো হচ্ছিল, তখন মোলারিটি দিয়ে কনসেন্ট্রেশন বোঝানো হচ্ছে। সো কোশ্চেনে যেরকম ডেটা দেওয়া থাকবে, কোশ্চেনে নরমালিটি দিয়ে কনসেন্ট্রেশন বোঝানো থাকে, তাহলে ফাইনালটার আনসার হবে নরমালিটিতে বেরোবে। কোশ্চেনে মোলারিটি দিয়ে কনসেন্ট্রেশন বোঝানো থাকে, তাহলে ফাইনাল আনসার মোলারিটিতে বেরোবে। মোলারিটি রেসপেক্টে ধরলাম ইনিশিয়াল ফাইনাল, তাহলে একইভাবে কনসেন্ট্রেশন ছিল যে কোনো একটা সলিউশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল m1 মোলারিটি, ফাইনাল ছিল হচ্ছে ফাইনাল হয়ে গেল m2 মোলারিটি, কারণ জল মেশানো হয়েছে। ভলিউম ইনিশিয়ালি ছিল হচ্ছে v1 ভলিউম, ফাইনাল হয়ে গেল হচ্ছে v2 ভলিউম। একই ইকুয়েশন ডাইলিউশন করার জন্য, লঘুকরণ করার জন্য অ্যাপ্লিকেবল m1 v1 = m2 v2। ক্লিয়ার? তাহলে ডাইলিউশন দেখলাম, টাইট্রেশন দেখলাম, লাস্ট কেস দেখবো এবার, এটা হচ্ছে মিক্সিং। দুজনকে মেশানো হবে, দুটো আলাদা আলাদা গাঢ়ত্ব, তাদের মানে দুটো সলিউশন আছে, তাদেরকে মিশিয়ে 3 নম্বর ফাইনাল সলিউশন তৈরি করা হচ্ছে। ফাইনাল সলিউশনে গাঢ়ত্ব কত হবে সেটা বের করতে হবে এখন। মিক্সিং। এতদূর লেখা হয়ে গিয়ে থাকলে বলবে। এতদূর লেখা হয়েছে? লিখে নিয়েছিস? বেশ। 3 নম্বরে যাচ্ছি, মিক্সিং, যেখানে দুজনকে মিক্সিং করা হচ্ছে। ধর নুনের দ্রবণ আছে, ঠিক আছে, NaCl এর দ্রবণ আছে। তো ধরলাম দুটো দ্রবণ, ধরলাম NaCl, যে কোনো কারণ NaCl এর সলিউশন ধরে চলছি, নুনের দ্রবণ ধরতে পারি। সো দ্রবণ নাম্বার 1, প্রথম দ্রবণ যেটা আছে তার মোলারিটি m1 আর তার আয়তন নিয়েছি v1। ওই একই NaCl এর আরো একটা দ্বিতীয় দ্রবণ আছে, সেকেন্ড সলিউশন আছে, তার মোলারিটি অন্য m2, তার আয়তন অন্য v2। এবার দুজনকে মিশিয়ে দিয়েছি। তাহলে প্রথমে বল, যাদেরকে মিশিয়েছি তারা একই দ্রবণ না আলাদা দ্রবণ? ভালো করে, একই জিনিসের দ্রবণ না আলাদা জিনিসের দ্রবণ? একই জিনিসের আলাদা গাঢ়ত্বের দ্রবণ। জিনিসটা একই, NaCl এর দ্রবণ, কিন্তু দুটোর গাঢ়ত্ব আলাদা আলাদা, কনসেন্ট্রেশন আলাদা আলাদা। তাহলে একই জিনিসের আলাদা গাঢ়ত্বের দুটো দ্রবণকে মেশাচ্ছি বিভিন্ন আয়তনে। তাহলে যে ফাইনাল মিক্সচারটা তৈরি হবে, ফাইনাল যে দ্রবণটা তৈরি হবে মিশানোর পরে, বল ফাইনাল দ্রবণের আয়তন কত হবে? অবভিয়াসলি v1 + v2 মিশিয়ে দিয়েছি তো। m1 দ্রবণের v1 আয়তন মিশিয়েছি, m2 দ্রবণের v2 আয়তন মিশিয়েছি, ফাইনালের আয়তন কত? ক্লিয়ার? আর ফাইনাল দ্রবণের গাঢ়ত্ব ধরলাম m3 হয়েছে, তাহলে যদি m3 বেরোবে কেমন করে? m1 v1 plus m2 v2 is equal to m3 into v1 plus v2। এখান থেকে m3 বেরোবে, ফাইনালটার গাঢ়ত্ব। এটা ফাইনালটার গাঢ়ত্ব বেরোবে। m1 দ্রবণের m1 গাঢ়ত্বের v1 আয়তন নিয়েছিলাম, m2 গাঢ়ত্বের v2 আয়তন নিয়েছিলাম, একই দ্রবণে তাদেরকে মিশিয়েছি, ফাইনালটার আয়তন হচ্ছে v1 plus v2। ফাইনালটার গাঢ়ত্ব কত হবে? ফাইনালটার গাঢ়ত্ব হবে m3, যেখানে m3 বেরোবে এই ফর্মুলা থেকে, m1 v1 plus m2 v2 equal to m3 into v1 plus v2। বল পুরোটা ক্লিয়ার কিনা? একদম পুরো ক্লিয়ার? কোনো ডাউট আছে কোথাও? আমাদের অফিসিয়ালি তাহলে এখানে আমাদের চ্যাপ্টার পুরোপুরি প্যাকআপ হচ্ছে। ওকে, চ্যাপ্টার আপাতত প্যাকআপ হচ্ছে। নেক্সট উইকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার আমাদের চলছিল তো ওদিকে, তো আমরা অ্যাটমিক স্ট্রাকচারে মুভ করে যাবো। নেক্সট উইকে স্যাটারডেতে তাহলে আমরা অ্যাটমিক স্ট্রাকচারই থাকবো। আর এই উইকে কোনো এক্সট্রা ক্লাস আপাতত নেই, আবার যখন এক্সট্রা ক্লাস রাখবো তখন আমরা এরই অঙ্কগুলো নিয়ে আসবো।
যদি মঙ্গলবারে রাখি, অফলাইনে অনলাইনে যেরকমই থাকবে না কেন, মঙ্গলবার এক্সট্রা ক্লাস থাকলে মঙ্গলবার দিন করেই থাকবে, ঠিক আছে? তো মঙ্গলবার দিন মঙ্গলবার দিনকে যখন এক্সট্রা ক্লাস থাকবে তখন কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো আরো যতটা বোর্ড লেভেলে যত অঙ্ক হতে পারে এমসিকিউ হতে পারে সেগুলো নিয়ে আসবো, মঙ্গলবার একটা 3টে রাখবে বালিগড়। ঠিক আছে? সেটা দেখে নেবো, টাইমিংটা দেখে নেবো কখন কি অ্যাডজাস্ট করা যায়। কিন্তু আমি তো 3টে করি এই কারণে, তো পরে ক্লাস আছে একসাথে হয়ে যায় বলে, একসাথে পরপর টানা টানা হয়ে যায়, ঠিক আছে? আগে করে দেবো, সকালে দিকে করে দেবো। তাহলে মঙ্গলবার দিনকে আমরা আপাতত এই মঙ্গলবারে কোনো এক্সট্রা ক্লাস নেই, সামনের শনিবারে আমরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার যতটা হয়েছিল তারপর থেকে প্রসিড করব, এবং তারপরে যেদিনকে আমরা এক্সট্রা ক্লাস রাখবো কোনো একটা মঙ্গলবারে, সেই এক্সট্রা ক্লাসের সময়তে আমরা কি করব, এই অঙ্কগুলো বেসিক কনসেপ্টে, তার এর মধ্যে আজকে বইতে কিন্তু মার্কিং করে নাও কতটা কি অঙ্ক করবে। কোনো ডাউট আছে কিনা বলো, না, স্যার। আদারওয়াইজ আজকে আমরা এখানে ক্লাস প্যাক আপ করবো।